ইরান চারটা পাঁচটা যে দাবি মেইন দাবি ছিল যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না কোনোদিন, এটা এক। দুই নম্বর হলো ইরানে যেই এনরিচড ইউরেনিয়াম ছিল এগুলা তাদের হস্তান্তর করতে হবে। এখন যদি ইরান রাজি হয় যে নিউক্লিয়ার ব্যাপারটা আমরা পরে আলোচনা করব, আগে হরমুজটা খুলে দাও, আর যুদ্ধ বন্ধের জন্য এবং ইরান যেটা চাচ্ছে যে গ্যারান্টি চাচ্ছে ইউনাইটেড নেশনস এর সিকিউরিটি কাউন্সিল থ্রুতে। একদিকে নেগোসিয়েশনের কথা বলা, অন্যদিকে অ্যাটাক করা, যেটা পুতিন কিন্তু সবসময় কিন্তু ইউক্রেনের সাথে করেছে। দ্য বল ইজ ইন ইরানস কোর্ট বলতে গেলে এখন, কারণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেটা অ্যাকমপ্লিশ করতে চেয়েছিল দ্যাট কুড নট। কিছুটা কি পরিষ্কার করতে পারবেন যে পরিস্থিতি এখন কোথায় আছে, কোথায় দাঁড়িয়ে আমেরিকা ইরানের যুদ্ধ, কোথায় দাঁড়িয়ে শান্তি আলোচনা, কতটা সম্ভাবনা, কতটা আশঙ্কা দেখছেন? আপনাকে জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দর্শকদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি খুশি যে আমাদের প্রফেসর গোলাম মাতবর আমাদের সাথে আছেন আজকে। জিনিসটা হলো একটা পজিটিভ দিক আমি বলবো যে যুদ্ধের যে আমাদের কনসিকুয়েন্স ওয়ার্ল্ড ব্যাপী এটা বিরাট ব্যাপক। এই যুদ্ধে ইরান যেমন চাচ্ছে একটা শান্তি ফিরে আসুক, আমেরিকাও চাচ্ছে একটা শান্তি ফিরে আসুক, কারণ সারা পৃথিবী মনে করে এখন এই ইলিগাল ওয়ারটা আমেরিকা এবং ইসরায়েল শুরু করেছে। সুতরাং তাদের উপরে অনেক বার্ডেন, এবং এই শুধু পৃথিবী না, আমেরিকাতে যে আমাদের অবস্থা, জিনিসপত্রের দাম বাড়া, এই যে আমি এর আগে বলছিলাম আমি $15 বেশি দিছি, গতকালকে আবার তেল ভরছি $90 নিচ্ছে আমার 15.5 গ্যালনে। সো প্রত্যেকেই এটার জন্য এফেক্টেড হয়েছে, আমেরিকানরাও এফেক্টেড হচ্ছে। তারপর সামনে তাদের নির্বাচন, সবকিছু মিলে প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিকার ভাবে চাচ্ছেন যুদ্ধটা এটা শেষ হোক, এটা একটা চুক্তি হোক। তবে ওনার স্বভাব সুলভ যে মত সে মত অনুযায়ী উনি হুমকি দুমকি তো দিচ্ছেন, এটা একটা ওই নেগোসিয়েশনের একটা ট্যাকটিক, ওনার সবসময় এরকম হুমকি দুমকি দিচ্ছে। তো এটাতে যেটা এখন আমি আশাবাদী এই জন্য জিনিসগুলো অনেক কনসেন্ট্রেটেড হয়ে আসছে এই জন্য যে মোটামুটি যেটা বলা হয়েছে যে ইরান চারটা পাঁচটা যে দাবি মেইন দাবি ছিল যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না কোনোদিন, এটা এক। দুই নম্বর হলো ইরানে যেই এনরিচড ইউরেনিয়াম ছিল এগুলা তাদের হস্তান্তর করতে হবে, রাইট। তিন নম্বর হলো তারা আপনার ওই যে ইরান যে প্রক্সি যারা করে মানে হেজবুল্লাহ, হামাস এই জাতীয়, ওদেরকে সাহায্য করবে না ভবিষ্যতে, এই জিনিসগুলো। তারপরে তাদের মিসাইল প্রোগ্রামটাকে কাটিল করতে হবে। দিস ইজ দি মেজর ফোর। এবং এই মেজর ফোর থেকে ইন্টারেস্টিংলি ইরান পাল্টা প্রস্তাব দিয়েছিল যে নিউক্লিয়ার ওয়েপনটা ব্যাপারটা পরে আমরা করব। এখন সেই প্রস্তাবে এখন আমেরিকা রাজি হয়ে আসছে। এখন তারা চাচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এটা প্রতিজ্ঞা করুক, এবং 12 বছরের জন্য ইউরেনিয়াম এনরিচমেন্ট বন্ধ রাখতে হবে। এর বিনিময়ে ইরানের উপর থেকে তারা স্যাংশনগুলো উঠিয়ে নিবে এবং বিলিয়নস অফ ইরানিয়ান যেই সম্পদগুলা ফ্রোজেন আছে সেই সম্পদগুলা মুক্ত করে দিবে, এবং উভয় পক্ষ হরমুজের উপর থেকে ব্লকেট তুলে নিবে চুক্তি সহ 30 দিনের মধ্যে। সুতরাং এটা মোটামুটি আমার কাছে মনে হয় যে মোর রিজনেবল হয়ে আসছে, যদিও এর মধ্যে ছোটখাটো একটু যুদ্ধ পাল্টা যুদ্ধ এরকম হচ্ছে। এবং যেটা আপনি বললেন যে এগুলা প্রেশার টেকনিক, 50,000 সৈন্যের আগে থেকে 40,000 ছিল বিভিন্ন ওদের বেসে, 10,000 অতিরিক্ত নিছে এবং তারা ফুল ওয়ার গিয়ারে ওরা তৈরি হয়ে অবস্থান করছে। এটা আমি মনে করি এটা একটা নেগোসিয়েশন টেকনিক। তো এই পর্যায়ে আসছে আমার মনে হয় এখন যদি ইরান রাজি হয় যে নিউক্লিয়ার ব্যাপারটা আমরা পরে আলোচনা করব, আগে হরমুজটা খুলে দাও, আর যুদ্ধ বন্ধের জন্য এবং ইরান যেটা চাচ্ছে যে গ্যারান্টি চাচ্ছে ইউনাইটেড নেশনস এর সিকিউরিটি কাউন্সিল থ্রুতে। কারণ ইউএস নেগোসিয়েশন করে, একদিকে নেগোসিয়েশন করে, ঘরে আসলে আবার গিয়ে আক্রমণ করে। হ্যাঁ, সুতরাং এটা খুব একটা ক্রেডিবিলিটি আমাদের অনেকটা নষ্ট হয়ে গেছে আর কি, সেই জন্য তারা এটা চাচ্ছে। আমি মনে করি যে পাকিস্তানের থ্রুতে হয়তো একটা ব্রেক থ্রু হবে, সমস্ত পৃথিবী তাকিয়ে আছে এই একটা ব্রেক থ্রুর জন্য। আপনারা তো দেখছেন যে এক কথায় ওনার স্টক মার্কেট উঠে আরেক কথায় স্টক মার্কেট নামে, রাইট। তেলের দাম বাড়ে, তেলের দাম কমে, এমন সেন্সিটিভ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আমার মনে হয় যে আমাদের
গুড সেন্স প্রিভেইল করা উচিত। সারা পৃথিবীকে আমরা কষ্ট দিচ্ছি, আমাদের দেশের নাগরিককে আমরা কষ্ট দিচ্ছি। এটা একটা, যারা যেমন ইটালি বলছে এটা ইলিগাল ওয়ার, এটা একটা ওয়ারটা ইট ইজ নট, ইট ইজ আওয়ার ওয়ার, উই পিকড আপ দি ওয়ার। এই জিনিসটা আমার মনে হয়, এটাই আমি মনে করি এখন উই আর ভেরি ক্লোজ, যদি এটা হয়, এই আশাবাদ আমি করছি আর কি। জি, অনেক ধন্যবাদ আপনার বিশ্লেষণের জন্য প্রফেসর ডক্টর গোলাম মাতব। একটু আপনার কাছে শুনি যে আপনার কাছে যে শর্তগুলো দেয়া হয়েছে, অর্থাৎ 14টির মতো শর্ত, যেটি 1 পেজের একটি মেমোরেন্ডাম, যেটা এখন বলটা আমরা বলতে পারি যে ইরানের কোর্টে আছে, এটি মেনে নেয়া, অর্থাৎ এই শর্তগুলো মেনে নিয়ে সমঝোতা করা, সেটি ইরানের জন্য কঠিন হবে কিংবা কোনো সমস্যা দেখছেন কিনা আপনি? ধন্যবাদ সবাইকে। আমাদের শ্রদ্ধেয় মোহসেন স্যারের সাথে অলওয়েজ কিন্তু প্লেজার টু বি উইথ হিম ইন দিস কাইন্ড অফ ডিসকাশন। আসলে দেখুন, আমার কাছে মনে হয় যে শর্তগুলো দিয়েছেন, এই শর্তগুলো তো আমরা প্রথম থেকেই শুনে যাচ্ছি। এই শর্তগুলো তো নতুন কিছু না, যে এগুলো আমার কাছে মনে হয় অনেকটা একতরফা, একপাক্ষিক আর কি। যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের শর্ত, বিশেষ করে এটা হচ্ছে প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ ইসরায়েল। এবং এই ধরনের, বিশেষ করে যে একটা জিনিস কিন্তু পুতিনকে তো বলে, মাঝে মাঝে বলে গুড ফ্রেন্ড প্রেসিডেন্ট ট্রাম্পের। একটা জিনিস খুব সুন্দরভাবে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ওনার কাছে শিখেছেন, যে এটা একদিকে নেগোসিয়েশনের কথা বলা, অন্যদিকে অ্যাটাক করা, যেটা পুতিন কিন্তু সবসময় কিন্তু ইউক্রেনের সাথে করেছে। এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট ইট ইজ। এখানে যেটা সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ডিসাইসিভ অ্যান্ড লিডারশিপ অ্যান্ড ম্যাচুরিটি ইন লিডারশিপ ইজ টোটালি অ্যাবসেন্স। এবং আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে অনেস্টি বলতে কিছু নাই এখানে, যেটা আর কি একটা বলে আরেকটা করে। এবং আমরা কোনো যে সুদূর প্রসারী বা একটা লং টার্ম, যে একটা যে ধরেন লং টার্ম একটা প্ল্যান, সেটা কিন্তু আমরা দেখি না। লং টার্ম প্ল্যানটা যদি এখন একপাক্ষিকভাবে স্বার্থ সিদ্ধি হয়, সেটা তো আসলে ইরানের জন্য খুব ডিফিকাল্ট টু অ্যাকচুয়ালি এগ্রি উইথ দিস থিংস। আমি রিপিট করবো না, স্যার কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন যে বেসিক্যালি 5টা যে কন্ডিশন গুলো আর কি, মিসাইল প্রোগ্রাম কাট করা, হরমুজ ওপেন করে দেওয়া, পারমাণবিক অস্ত্র তৈরি না করা, তারপরে এনরিচড ইউরেনিয়াম হস্তান্তর করা, অল দিস থিং করলে হচ্ছে। ইরান কিন্তু গত 20-30 বছর যাবৎ কিন্তু স্যাংশন কিন্তু ফেস করে যাচ্ছে। তারপরেও কিন্তু ইরান দেখুন, কিন্তু তারা কিন্তু এখনো কিন্তু দে স্ট্যান্ড টল। ওয়েল, তাদের যথেষ্ট ক্ষতি হয়েছে, এবং এই যুদ্ধে তো তাদেরকে অনেকটা বিধ্বস্ত করে ফেলছে। ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে, হসপিটাল থেকে আরম্ভ করে, আপনার কোনো কিছুই বাকি রাখে নাই। স্কুল, আমরা জানি একটা স্কুলে যে 117 জন না কতজন যে ইয়াং যে বালিকাগুলো মেরে ফেললো। তো এটা কিন্তু ইরানের জন্য, এখন ইরান যেটা ভাবছে, বাস্তবতাটা চিন্তা করছে। হ্যাঁ, হরমুজ কিন্তু ওপেন করে দেওয়া আমার কাছে মনে হয় এটা উচিত। বিশেষ করে ইরান কিন্তু এটা একটা সুযোগ নিচ্ছে, যেহেতু দে লস্ট এভরিথিং, তাদের উপর স্যাংশন আছে। তাদের তো আসলে কোনো বিকল্প নেই, তারা এখন হরমুজ খুলে দেওয়া মানে অনলি অপরচুনিটি দে আর টেকিং। এবং যার ফলেই কিন্তু আজকে হয়তো ইউনাইটেড স্টেটস এতটুকু আসছে, না হয় আসতো না। প্রথমে তো বলেই দিল 15% অয়েল এখান থেকে আসে, ইটস নট গোয়িং টু এফেক্ট এনিওয়ান। ইটস এফেক্টিং নট অনলি in that region, it's affecting also here United States and the whole world. যার ফলে ইতালির যে আপনার দেখুন প্রেসিডেন্ট বললো বা প্রাইম মিনিস্টার বললো, বা বিভিন্ন সুইডেন বলতেছে বা স্পেন বলছে, কারণ ইউরোপিয়ান দেশগুলো কিন্তু আর বেশি এফেক্টেড হচ্ছে। সুতরাং ইরান কিন্তু দে আর ভেরি ম্যাচিউরড ইন টার্মস অফ দেয়ার ডিসিশন। তারা কিন্তু দে আর অ্যাকচুয়ালি পেইং অ্যাটেনশন টু দিস। এই যে কান্ট্রিগুলো, ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো, এবং বেশ করে ইস্ট অ্যান্ড ফার ইস্ট এবং চায়না পর্যন্ত, প্রত্যেকে স্বাভাবিকভাবে দে আর কিপিং দ্যাট ইনটু কনসিডারেশন। এবং যার ফলে এখন যেটা যে কন্ডিশনালি যে জাহাজগুলোকে কিন্তু পাস করার সুযোগ দিচ্ছে, 2 মিলিয়ন সামথিং অ্যাকচুয়ালি তারা বোধহয় আদায় করছে আর কি। তো আমার কাছে মনে হয় ইরানের বোধহয় একটু বাস্তব সম্মত হয়ে এসে এটাকে রিজলভ করা উচিত। তবে ইরানের আসলে এখন যেটা হয়েছে, ইরানের দ্য বল ইজ ইন ইরানস কোর্ট বলতে গেলে এখন। কারণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেটা অ্যাকমপ্লিশ করতে চেয়েছিল, দ্যাট কুড নট। আর আমার কাছে এখন আমি বিশ্বাস করতে পারি না 50,000 40,000 তো সবসময় থাকে, 11টা না 12টা ঘাঁটি ওখানে মিডল ইস্টে আছে। এই সবগুলাই, যেমন অনেক সময় বলা হয় ইরান যে পার্শ্ববর্তী তাদের মুসলিম কান্ট্রিগুলোকে অ্যাটাক করছে, ইরান কিন্তু তাদেরকে অ্যাটাক করছে না। ইরান অ্যাটাক করছে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে, বিকজ তারা কিন্তু দে ক্যান নট রিচ হিয়ার। সো
আপনি আমাকে ক্ষতি করবেন, আমিও তো আপনার ক্ষতি করার চেষ্টা করবো। সো দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং।